So here, if you reconsider the matrix class, we have a 2D array. আমরা 2D array কি ম্যাট্রিক্স হিসেবে ট্রিট না করে একটা ক্লাস কেন বানালাম? Why? আমরা তো একটা 2D array বা একটা 2D লিস্ট এটাকে ম্যাট্রিক্স হিসেবে ইউজ করতে পারতাম, তো আমরা ক্লাস বানাতে গেলাম কেন? Because 2D list does not have the built-in functionality on matrix related operations. That is why we created a class matrix so that we can have those methods, show matrix, transpose matrix, add matrices, etc. Okay? That is the reason. তাহলে আমার field এখানে কি? What is the field of the matrix class? একটা 2D integer array vals, বাকি সব মেথড। ওকে, এখন শো ম্যাট্রিক্স কাকে শো করবে? কারেন্ট ক্লায়েন্টকে। সো অল দ্য field information will be available from the client, so no parameter is needed. Transpose matrix কাকে নিয়ে কাজ করবে? ক্লায়েন্টকে। তাহলে m1 dot transpose matrix. So if m1 is 3/4, if m1 এর ভ্যালু যদি 3/4 হয়, it will restructure it into 4/3. So rows and columns will be reversed. Okay? তো এইটাও ক্লায়েন্টকে নিয়েই কাজ করবে, ক্লায়েন্টের ভ্যালুসকে নিয়ে কাজ করবে, so it's available from the client, so no need of parameter. Now if you think about add matrix, it works on two objects. So one object can be the client, but therefore the remaining object is the parameter. Okay? Okay. Now in our possible cases of client, first one was same instance of same class. Okay, now we have seen this that m1 dot show matrix dot transpose matrix dot show matrix method chain. So what is the general understanding from here? We are showing the matrix m1 in a 2D output, and then we are transposing the same m1, and again we are showing the transposed, okay, m1. So in these three calls, okay, for each of this call, it is the same m1 is the client, okay, not the copy object, the same object, because we are returning this, okay, return this, return this. ইনিশিয়াল ইনপুট তো আপনি কনস্ট্রাক্টরে করে দিয়েছেন, এই যে 3/4 উইথ র্যান্ডম ভ্যালুস আপ টু 100, তো ট্রান্সপোজ করার পরে এটা 4/3 হয়ে যাবে, তো তখন শো করার সময় 4/3 হিসাবেই দেখাবে। এখন যে 4/3 হবে সেই কোডটা আপনাকে এখানে লিখতে হবে, সেইটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমার ধারণা আপনারা নিজেরাও পারবেন। ওকে, আচ্ছা, তো এখন গেল এই। নাও দ্য নেক্সট কেস যেটা আমরা আজকে শুরু করতে চাই, যে A2, সেটা হলো যে different instance of same class as client of the calls. Now in this case যেহেতু বলা হচ্ছে সেম ক্লাস, তার মানে মেথড গুলো একই ক্লাসের মেথডই হবে, participating in the chain. যখন আমরা বলছি যে সেম ক্লাসের ইনস্ট্যান্স ক্লায়েন্ট হবে for all the methods in the chain, that means all the methods are of same class. তাহলে এটার একটা এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখানেই দেখতে পারি। ফর এক্সাম্পল আমি বলছি যে m4 ইকুয়াল টু, তাহলে আমরা বলেছি যে অ্যাডিশনের ক্ষেত্রে দুইটা, শুধু ক্লায়েন্ট দিয়ে অ্যাডিশন হয় না, নন ক্লায়েন্ট অবজেক্টও একটা লাগে। সো দেয়ারফোর m1 ডট অ্যাড ম্যাট্রিক্স m2, তাহলে এখানে আমার ক্লায়েন্টকে and the non client m2. So what is the output of this method? What it will return? Now will it return m1 or m2?
একটাও না, বিকজ অ্যাডিশন added matrix neither the m1 nor the m2. So when I say x plus y, the outcome is neither x nor y. It's another value, সেটা টেম্পোরারি ভেরিয়েবল হতে পারে, ওকে, সেইটা আমরা রিটার্ন করি। তাহলে এই অ্যাড ম্যাট্রিক্সে যদি আমরা গিয়ে দেখি যে এখানে আমরা একটা টেম্পোরারি ম্যাট্রিক্স নিয়েছি, আমরা ধরে নিচ্ছি 3/4, সবগুলাই 3/4, তো এখানে 3/4ই আমি লিখেছি। এখানে তো আসলে 3/4 লেখা উচিত না, এখানে লেখা উচিত কত বাই কত। এই যে টেম্পের যে ভ্যালস, তার সাইজটা কত বাই কত হওয়া উচিত। না, সেটা তো আপনি কোড দেখছেন যে দুইটি 3/4, m1 ও 3/4, m2 ও 3/4, এই জন্য এখানে আপনি হার্ড কোড করে দিচ্ছেন 3/4। কিন্তু হোয়াট ইজ দ্য গ্যারান্টি যে সবসময় 3/4ই হবে? এটা তো 5/6 ও হতে পারতো, তো তখন তো এটা 3/4 হবে না। তার মানে এখানে আসলে 3/4 দেওয়া উচিত না, এখানে আমার দেওয়া উচিত কি বলেন, নাম্বার অফ রোজ। তাহলে প্রথমে আমাকে চেক করতে হবে যে whether this dot vals number of rows equal to m dot vals number of rows and this dot vals number of columns equal to m dot vals number of columns. এই দুটো যখন স্যাটিসফাই হবে তখন আমরা অ্যাডিশনের দিকে প্রোগ্রেস করব, আদারওয়াইজ আমরা বলবো যে অ্যাডিশন ইজ নট পসিবল, ডাইমেনশন মিসম্যাচ, অ্যাডিশন ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যাবর্টেড, এরকম একটা পপ আপ দিয়ে আমরা বের হয়ে যাব। তো তাহলে আমরা ধরে নিলাম যে এই দুইটা, এই কন্ডিশনটা স্যাটিসফাই হলো। তখন আমার এখানে বলতে হবে যে যেহেতু দুইটাই সমান নাম্বার অফ রোজ এন্ড নাম্বার অফ কলাম, তাহলে এখানে বলতে হবে যে নাম্বার অফ রোজ অফ দিস ডট ভ্যালস অথবা এম ডট ভ্যালস, আর এখানে বলতে হবে নাম্বার অফ কলাম অফ দিস ডট ভ্যালস অথবা এম ডট ভ্যালস। দিস মানে ক্লায়েন্ট, এম হচ্ছে, আপনার ক্ষেত্রে দুইটারই তো ডাইমেনশন সমান, তো একটা দিলেই হলো। হ্যাঁ, কারণ সমান না হলে তো আপনি আগেই রিজেক্ট করতেছেন। হ্যাঁ, তাহলে এখানে আপনি এটাকে আরেকটু অপটিমাইজ করতে পারেন যে ইফ আপনার এই কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি বলবেন যে আমার তাহলে এটা যদি নট স্যাটিসফাইড হয়, ওকে, ইফ নট, ঠিক আছে, তাহলে কি করবেন, রিটার্ন, রিটার্ন করবেন। না না, আপনার রিটার্ন টাইপ কি, রিটার্ন টাইপ স্ট্রিং, তাহলে কি রিটার্ন করবেন? আপনাকে তো ম্যাট্রিক্স রিটার্ন টাইপ হলে আপনি স্ট্রিং রিটার্ন করতে পারবেন না, ইন্টিজার রিটার্ন করতে পারবেন না। তাহলে রিটার্ন টাইপ যদি প্রিমিটিভ হয়, ইউ হ্যাভ টু রিটার্ন সামথিং হুইচ ইজ দ্যাট প্রিমিটিভ টাইপ। আর রিটার্ন টাইপ যদি অবজেক্ট হয় তাহলে আপনাকে একটা অবজেক্ট রিটার্ন করতে হবে, অথবা ইউ ক্যান অলসো রিটার্ন নাল, বিকজ ক্লাস হ্যান্ডেল অলসো ক্যান বি নাল। তাহলে ওই যে এটার যে কলার, ওই যে এখানে বললো যে m4 ইকুয়াল টু, আপনি চেক করতে পারেন ইফ m4 নট ইকুয়াল টু নাল বা ইফ m4 ইকুয়াল টু নাল, দেন পপ দ্য এরর মেসেজ। হ্যাঁ, কারণ আপনার তো m4 তখন নাল থাকবে। হ্যাঁ, জি, আমার যদি ভয়েড মেথডকে আমি যেভাবে কল করে রাখতে চাই তাহলে কি নাল আসবে? ভয়েড মেথড মানে রিটার্ন টাইপ ভয়েড। হ্যাঁ হ্যাঁ, তখন কি মানে কখন, তখনটা কখন, মানে যে কোনো মেথডে আমার রিটার্ন টাইপ ভয়েড হলো, হুম, তো আমি যদি ওইটাকে কোনো ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে চাই পারবেন না তো, পারবো না। অ্যালাউড না, কি করে, এটা তো লজিক্যালি ইম্পসিবল। আপনি একটা ভেরিয়েবল ইকুয়াল টু মেথড কল, what does that mean? Left hand side is a variable, so you expect something to be assigned at the left hand side, তো সেটা ভয়েড হলে কি করে হবে, ভয়েড তো কোনো ডাটা না। কাজেই আপনি একটা ভয়েড, যে মেথডে রিটার্ন টাইপ ভয়েড, সেটাকে আপনি কোথাও অ্যাসাইন করতে পারবেন না, কিন্তু যেটা রিটার্ন টাইপ ইন্টিজার সেটাকে আপনি একটা, আবার না করলেও অসুবিধা নেই। রিটার্ন করা মানেই, ধরেন কেউ নন ভয়েড রিটার্ন করে, তার মানে যে ওটাকে রিসিভ করতেই হবে আপনার, না করলেও অসুবিধা নেই, ওটা নর্মাল মেথডের মতো কল করতে পারবেন উইদাউট রিসিভিং। তখন কি হবে, সে রিটার্ন করবে, ওটা হারিয়ে যাবে। ওকে, ফর এক্সাম্পল আই কল দ্য হাউসকিপার
and give him 50 টাকা to bring a cup of coffee from canteen. তো কফি কত 30 টাকা নাকি? আচ্ছা, তো ধরেন সে আমাকে 20 টাকা ফেরত দিবে না? সো আই ক্যান আইদার টেক দ্যাট 20 টাকা অর আই ক্যান সে তুমি এক কাপ চা খেয়ে আমাকে দিতে হবে না। সে কিন্তু রিটার্ন করবে, রিসিভ করা না করা আমার ব্যাপার। কিন্তু যেটা রিটার্ন টাইপ ভয়েড সেটা তো আমি চাইলেও রিসিভ করতে পারবো না। ওকে ওকে আচ্ছা, শুধু যে ইকুয়াল দিলেই রিসিভ হয় তা না, আপনি একটা মেথড কলকে যদি আরেকটা মেথডের প্যারামিটারের মধ্যে বসান তাহলেও কিন্তু ওখানে একটা নন ভয়েড এক্সপেক্টেড, কারণ প্যারামিটার ক্যানট বি ভয়েড। ভালো লাগবে। তার মানে একটা মেথডের প্যারামিটারে আরেকটা কল তখনই দেওয়া যাবে যখন ওটা রিটার্ন টাইপ নন ভয়েড। ওকে, এন্ড দ্যাট শুড ম্যাচ উইথ দ্য প্যারামিটার টাইপ। ওকে, তো পয়েন্ট ইজ, তাহলে এইখানে আমরা আপাতত এখানে তাহলে আমরা বলতে পারি যে নাম্বার অফ রোজ অফ দিস ডট ভ্যালস, শুরু করে লিখতেছি, হ্যাঁ, নাম্বার অফ কলস অফ দিস ডট ভ্যালস। তাহলে আর আমরা 3/4 এ থাকলাম না, আমরা বলেই দিলাম যে আমার টেম্পের সাইজ কত। ওকে ফাইন। এখন কি, এখন যেটা হলো, তা এখন দেখেন, এখন এই লুপের মধ্যে আমরা এই যে নাম্বার অফ রোজ অফ, এখন আপনি এটাকে দিস ডট মানে নাম্বার অফ রোজ অফ দিস ডট ভ্যালসও দিতে পারেন, টেম ডট ভ্যালসও দিতে পারেন, এম ডট ভ্যালসও দিতে পারেন, তিনটাই হবে, তিনটারই সাইজ সেম। তাইলে আপনি এখানে বলতে পারেন, ধরেন আপনি বললেন যে টেম ডট ভ্যালস, একটু ভ্যালুয়েশনের জন্য বললাম, আর এখানে তখন কি হবে, নাম্বার অফ কলামস। এখন এই যে টেম্পের যে ভ্যালস আইজে সেটা কি হবে, ক্লায়েন্টের ভ্যালস আইজে প্লাস নন ক্লায়েন্টের ভ্যালস আইজে, সেটাই তো যোগফল। তো লুপ ঘুরবে, যোগফল হয়ে যাবে, and you return temp, not the client, not the parameter, the temp, because temp represent the added matrix. এখানে আমার এই কলটাতে ক্লায়েন্ট কি দাঁড়াচ্ছে, এখানে সেম ক্লায়েন্ট, এখানে আমরা বলছি যে M1 is the client of all three calls, কিন্তু এখানে আমরা কি বলছি যে এটা ক্লায়েন্ট কে আর এটা ক্লায়েন্ট কে, টেম, ওই প্রথম অ্যাড ম্যাট্রিক্স যে টেম রিটার্ন করছে সেটা, আর M4 কি ঢুকবে, এই সেকেন্ড অ্যাড ম্যাট্রিক্স যে টেমটা রিটার্ন করবে সেটা। এইটা এই মেথডটা দুইবার কল হবে, প্রথমবারও সে একটা টেম রিটার্ন করবে, সেকেন্ড বারও সে একটা টেম রিটার্ন করবে। প্রথমবার যে টেমটা রিটার্ন করবে সেটা সেকেন্ড কলের ক্লায়েন্ট, আর সেকেন্ড বার যে টেমটা রিটার্ন করবে সেটা আপনি যেহেতু আর কোনো চেইন নাই সেটা তখন M4 এ চলে অ্যাসাইন হয়ে যাবে। ওকে, এটা কিন্তু এই যে দেখেন ডিফারেন্ট ইনস্ট্যান্স অফ সেম ক্লাস আর দ্য ক্লায়েন্ট, তাহলে প্রথমটার ক্লায়েন্ট M1, সেকেন্ডটার ক্লায়েন্ট হচ্ছে একটা থার্ড ম্যাট্রিক্স which is temp, that not same instance। আবার এখানে একই মেথডকে চেঞ্জ করা হয়েছে, যে অ্যাড ম্যাট্রিক্স দুইবার, আপনি চাইলে ডিফারেন্ট মেথড কেও করতে পারেন, যেমন এটার এফেক্ট কি হবে, M4 equal to M1 plus M2 minus M3, তাহলে অ্যাড ম্যাট্রিক্সের মতো সাবট্রাক্ট ম্যাট্রিক্সও একটা মেথড আছে আপনার, তাহলে অ্যাড ম্যাট্রিক্স যেমন একটা টেম দিয়ে রিটার্ন করবে যেখানে আপনি এগুলোকে প্লাস করতেছেন, আর সাবট্রাক্ট ম্যাট্রিক্সও একই কাজ করবে, শুধু এখানে মাইনাস করবে, তাহলে সাবট্রাক্ট ম্যাট্রিক্সও আপনাকে একটা টেম্পই রিটার্ন করবে। তাহলে এখানেও এইটার ক্লায়েন্ট M1, এটার ক্লায়েন্ট টেম্প, বাট এখানে ডিফারেন্ট মেথডকে চেঞ্জ করা হয়েছে উইথ ডিফারেন্ট ক্লায়েন্ট বাট অফ সেম ক্লাস। Now, can you give an example of A3? অর্থাৎ different methods of different classes are changed. So therefore, of course, client also will be from different class.
আচ্ছা, আমরা সিটিজেনে যদি যাই, সিটিজেনে আপনার কি ছিল? এনআইডি তো আছেই, তাই না? সো লেটস সে এখানে আপনি ইনস্ট্যান্সিয়েট করেছেন C1 C2, ওকে। নাও লেটস সে আমরা যদি এখন এখানে বলি লং val ইকুয়াল টু C1 বা C2 ডট গেট এনআইডি কি দিবে আমাকে? হুম, না, গেট এনআইডি আমাকে কি রিটার্ন করবে? আচ্ছা, গেট এনআইডি বাদ দেন, ধরেন আমি এখানে বললাম গেট নেম। গেট নেম আমাকে কি দিবে? নেম ফিল্ডের যে ভ্যালুটা আছে মানে কি রিটার্ন করবে সে? স্ট্রিং রিটার্ন করবে। তাহলে ডট দিলে এই যে স্ট্রিং ক্লাসের মেথড, আপনি এখন জানতে চান যে তার নামের ক্যারেক্টার কত, লেন্থ কত। And that should qualify as the client of the next call. The first call of the chain initiates the second call by supplying the client. Second call of the chain initiates the third call by supplying the client. So here, which methods is chained with which method? Citizen class এর একটা method chained with string class এর একটা method. তাহলে citizen class এর method must return a string so that it can initiate the string class method, okay, after completion. তো তাহলে আমরা জানি যে গেট নেম আমাকে স্ট্রিং দিচ্ছে। তো তাহলে আমি এখন জানতে চাই, হয়তো আমি প্রিন্ট করতে চাই যে তার নামটা কত ক্যারেক্টারের লং, ওকে। তো সেই ক্ষেত্রে আপনি এটা চেইন করতে পারেন। তো চেইন ইজ ভেরি কমন থিং, ওকে। লাইব্রেরি ক্লাস আপনি দেখবেন যে হর হামেশা চেইন হচ্ছে, আপনিও করবেন। তাহলে মেথড চেইনিং, মেথড ওভারলোডিং, এগুলো আসলে ডেভেলপারকে একটা ফ্লেক্সিবিলিটি দেয়, ওকে। ওভারলোডিং আপনাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যে ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ দ্য সেম মেথড in different context, okay, by changing the parameters. চেইন আপনাকে ফ্লেক্সিবিলিটি দেয় যে ক্যাসকেডিং এফেক্ট অফ এক্সিকিউশন। ইন্ডিভিজুয়ালি কল করলে কি হলো যে একটা মেথড ঠিক মতো কাজ করলো কি করলো না তার উপর সেকেন্ড মেথডের কলটা ডিপেন্ডেন্ট না। কিন্তু আপনি যখন চেইন করছেন তখন আপনি একটা ক্রনোলজিক্যাল সাকসেসফুল এক্সিকিউশনটাকে আপনি এনশিওর করে পরেরটা ইনিশিয়েট করতে চান। ফর এক্সাম্পল, আপনি যদি এখন ইনভেস্টিগেশন অফিসারে গিয়ে, এখানে আমরা কি করছিলাম যে অ্যাড্রেস ভেরিফিকেশন, এই যে এখানে আপনি যে চেইন করছেন, তার মানে এখানে দেখেন আপনি আগে মিট লিঙ্ক দিবেন, তারপরে লঞ্চ করবেন, তারপরে আপনি ডাটা কালেক্ট করবেন। তাহলে এখানে একটার পর আরেকটা ঘটবে, এইটা সাকসেস না হলে এটা ইনিশিয়েট হবে না, এটা সাকসেসফুল রিটার্ন না করলে এটা ইনিশিয়েট হবে না, ওকে। তো এটা এনশিওর করার জন্য, অ্যান্ড অলসো ইটস কনভিনিয়েন্ট, ওকে। তো এই জন্য মেথড চেইনিং এবং মেথড ওভারলোডিং ইজ ইম্পর্টেন্ট। আরো দুইটা জিনিস ইম্পর্টেন্ট আছে, মেথড ওভার রাইডিং অ্যান্ড স্ট্যাটিক মেথড, সেগুলো আপনারা এখনো জানেন না। তো এই সবগুলো যখন জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাজ এ ডেভেলপার ইউ হ্যাভ লট অফ ফ্লেক্সিবিলিটি, ওকে, টু ইউজ মেথডস, ওকে। তাহলে এটা নিয়ে আর কোনো ফার্দার ডিসকাশন না থাকলে উই ক্যান প্রসিড, ইজ ইট ওকে? ওকে। এখন আসেন ডিক্লারেশন ভার্সেস অ্যাসাইনমেন্ট ভার্সেস ইনিশিয়ালাইজেশন। হোয়াট ডু মিন বাই দ্যাট? ইয়েস, তিনটা আলাদা টার্ম, বাট কোয়াইট সাউন্ডস কোয়াইট সিমিলার। ওকে, তাহলে আমরা একটু দেখি, এটা অলরেডি আমরা লাস্ট সেকশনে করেছি, সো লিখতে হবে না।
তো দেখেন আমরা যখন বলছি যে int xyz, that is declaration. For objects citizen c1 c2, that's declaration. Now what is assignment? You are assigning value. So আপনি বলছেন x equal to 10, z equal to x, y equal to some value getting from somewhere. তো এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট। Similarly, you are assigning the field values to your object. That is also assignment. Initialization is nothing but assignment at the time of declaration, বা আরো specific at the time of memory allocation. But for primitive it is automatic. তার মানে for object এটা যখন আমরা ডিক্লেয়ার করার সময় ইনস্ট্যান্সিয়েট করব, that is initialization. এই জন্যই বলে যে C1 might not have been initialized. ওই যে আমি যদি নিউ না করলে ক্লায়েন্ট বানালে, হ্যাঁ স্যার যদি মেমরি দিয়ে ইনিশিয়ালাইজ করতেই হয় তাহলে অ্যাসাইনমেন্ট নরমালি যখন সিড হইবে এই যে আপনি এখানে তো ডিক্লারেশনের সময় তো আপনি মেমরি ক্রিয়েট করেন নাই, পরে করতেছেন। ওটা তো হয় না। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে এট দ্য টাইম অফ ডিক্লারেশন। ডিফারেন্স আছে। ডিফারেন্স হলো যে আপনি যখন ধরেন এইখানে আপনি এটা তৈরি করে রাখলেন, এটা কত 0, হ্যাঁ, আর কিন্তু আপনি যখন এখানে দিলেন 10, তো এই কিছু সময়ের জন্য 0 আর পরে গিয়ে 10 হলো, আর এখানে কি হবে শুরুতেই এটা 10, মানে স্টার্টিং ভ্যালু is given at the time of memory generation for primitives. ওকে, তো এখন আপনি এটা ডিক্লেয়ার করছেন, এটা তো নাল। নালটাকেও টেকনিক্যালি যদি আপনি একটা ভ্যালু ধরেন, তাহলে আপনি যখন অ্যালোকেট করতেছেন তখন নালটা আবার রিয়েল ফিল্ড কন্টেন্ট দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা বুঝতে পারলাম, এটাকে আমরা বুঝতে পারলাম ডিফারেন্সটা। এখন কোনটা করবেন আপনি, ইটস কনটেক্সচুয়াল, বাট দ্য পয়েন্ট ইজ এই ডিফারেন্সটা একটু নুয়ান্স, এটা একটু বুঝে রাখাটা দরকার। ওকে, সো দ্যাট ইউ ক্যান মেক ইনফর্ম ডিসিশন। জি, ডিক্লারেশন কি ক্লাস হ্যান্ডলার অবজেক্ট ডিক্লেয়ার করুন, ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন, এই সবই তো ভেরিয়েবল। এক্স ওয়াই জেড হচ্ছে প্রিমিটিভ ভেরিয়েবল, c1 c2 ক্লাস ভেরিয়েবল। সো অবজেক্টস আর নাথিং বাট ক্লাস ভেরিয়েবল। ওকে, মানে সেম জিনিস আমরা যে ক্লাস হ্যান্ডলার গুলি যখন আমি জাস্ট আপনি ওইভাবে চিন্তা করেন, when you just declare a variable without assigning memory at the time of declaration, that is just declaration. But when you allocate memory with value at the time of declaration, that's initialization. Okay, আর ডিক্লেয়ার করার সময় যদি ইনিশিয়ালাইজ না করি তাহলে পরে আমাকে অ্যাসাইন করতে হবে, দ্যাটস অ্যাসাইনমেন্ট। ওকে, এটাও আমরা বুঝতে পারলাম। নাও ডিফারেন্স বিটুইন x equal y and object 1 equal object 2. Are there any difference or not? So to check equality, now for example, if I have x equal to 10, y equal to 20. Now if I say if x equal y, I'm printing the value of x and y are equal. Else the value of x and y are not equal. তাহলে এই ক্ষেত্রে আউটপুট কি হবে? এটার ক্ষেত্রে আউটপুট কি হবে? ইকুয়াল আর নট ইকুয়াল। ওকে, সো তার মানে এখানে কন্টেন্টের ইকুয়ালিটি চেক করতেছে, তাই না? তাহলে ভ্যালু অফ এক্স বা কন্টেন্ট অফ এক্স ইজ 10 and content of y is 20, so naturally the if condition will fail, so it will print not equal. So we know this. This is how we compare, okay, two variables. But there is a catch. When you check equality of two variable primitives, it checks the value, whether the values are equal or not. But when you check equality of two objects, no, it checks whether they are equal memory address or not. তার মানে সেম ইনস্ট্যান্স কিনা। এখন আমি যদি বলি যে স্টুডেন্ট, আপনার নাম কি? রিদম হোসেন নাকি?
আশ্বিন সাকিব রিদম, এটা হচ্ছে অবজেক্টের নাম। নো নিউ, জাস্ট ডিক্লারেশন। তাহলে এই রিদমটা কি আসলে? একটা ক্লাস হ্যান্ডেল, একটা রেফারেন্স। এই মুহূর্তে ইটস নট রেফারিং টু এনি অবজেক্ট, এনি রিয়েল ইনস্ট্যান্স। তো যখন প্রথমবার আইবির অ্যাডমিশন সিস্টেম আপনার অবজেক্টটা ক্রিয়েট করলো, নাও রিদম ইজ রেফারিং টু অ্যান ইনস্ট্যান্স হিয়ার ইন দ্য র্যাম অর ডেটাবেস। ওকে, এখন আপনার বন্ধুরা আপনাকে ডাকে বাবু, আর বাসায় আপনার আরেকটা ডাক নাম আছে, লেটস সে তার আপনাকে ডাকে সোহেল। তাহলে রিদম, বাবু, সোহেল, তারা কি তিনটা আলাদা ব্যক্তি নাকি ব্যক্তি? তার মানে এই পৃথিবীটা যদি র্যাম হয়, আপনি কিন্তু একটাই ইনস্ট্যান্স। সেম ইনস্ট্যান্স হ্যাজ 3 হ্যান্ডেল। এইটা ভাবার কোনো কারণ নাই যে একটা ইনস্ট্যান্সের একটাই হ্যান্ডেল হতে পারে। You can refer an instance with multiple handles from multiple place. তাহলে ডিফারেন্ট স্কোপের মধ্যে বসে আপনি ডিফারেন্ট হ্যান্ডেল নেম ইউজ করতে পারেন টু রেফার টু দ্য সেম ইনস্ট্যান্স। এটা কি বুঝাইতে পেরেছি না নাকি প্রবলেম হচ্ছে বুঝতে? So what if the two object names refer to the same instance or not? That is the equal, double equal operator checks for objects, handles. So when you use two handles, here obj1 equal to if obj1 equal to obj2, basically you are testing, are these two handle referring same instance or not? So object 1 যদি চেঞ্জ করি তাহলে object 2 তেও চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি সেম। আপনি যদি বলেন যে obj1 ডট সেট অ্যাড্রেস চেঞ্জ করে ফেললেন, আপনি obj2 তে গিয়ে গেট অ্যাড্রেস করলে দেখবেন যে ওই চেঞ্জ অ্যাড্রেসটাই পাচ্ছেন, কারণ obj1 আর obj2 আর নট রিপ্রেজেন্টিং ডিফারেন্ট ইনস্ট্যান্স, সেম ইনস্ট্যান্স। যদি এটা ট্রু হয়, যদি এটা ট্রু হয়, ওকে। তো তাহলে আমরা যদি এখানে দেখেন আমার একটা স্ট্রিং আছে, এই স্ট্রিংটা str1, এটার ভ্যালু কি? হ্যালো। আর এটার ভ্যালু কি? ওয়ার্ড। তো স্ট্রিং তো অবজেক্ট, তাহলে str1 আর তাহলে আমি যদি এখন বলি যে if str1 equal str2, what I am testing here? Am I testing their content or am I testing their address? No, দুইটাই আপনি চাইতে পারেন, আপনার প্রয়োজন দুই রকমই হতে পারে। যে কোনো একটা কারণ আপনি হয়তো টেস্ট করতে চান যে আর দে রিয়েলি সেম ইনস্ট্যান্স, অথবা আপনি দুইটা স্ট্রিং এর কন্টেন্ট কম্পেয়ার করতে চান। আপনার চাওয়া দুইটাই, কিন্তু ইকুয়াল তো আপনার চাওয়া পূরণ করবে না। ইকুয়াল অলওয়েজ টেস্ট দ্য ইনস্ট্যান্স আইডেন্টিটি, ওকে, যে সেম ইনস্ট্যান্স কি। তাহলে এখানে আউটপুটে কি আসবে? নট ইকুয়াল, এটা কন্টেন্ট অ্যাকচুয়ালি নট ইকুয়াল, এটা হ্যালো, এটা ওয়ার্ল্ড, কিন্তু সেই কারণে নট ইকুয়াল আসে নাই। নট ইকুয়াল আসছে কারণ str একটা এখানে যখন অ্যাসাইন করছেন একটা ইনস্ট্যান্স তৈরি হয়েছে, এখানে যখন অ্যাসাইন করছেন তখন আরেকটা ইনস্ট্যান্স তৈরি হয়েছে, ওই কারণে নট ইকুয়াল আসছে। একই জিনিস আমি যদি দুইটাকেই হ্যালো করে দেই তাহলে তো ইকুয়াল আসা উচিত ছিল যদি কন্টেন্ট কম্পেয়ার করতো, কিন্তু না, নট ইকুয়ালি আসবে। We got two different instances. তাহলে সেম ইনস্ট্যান্স কিভাবে হতো? সেম ইনস্ট্যান্স কিভাবে হতো? ধরুন আমি এখানে বললাম যে str3, এখন আমি যদি বলি যে এটা থাকুক, if ধরেন str3 equal to str1, এখন যদি বলি যে if str1 equal to str3, এখন বলবে কি? they are same instance, ঠিক আছে, এটা বলবে।
কারণ 1 আর 2 তে কি আপনি এখানে যে এখানে ইকুয়াল টু দিয়ে কোটেশনে যখন দেন তখন একটা স্ট্রিং অবজেক্ট তৈরি হয়, ইনস্ট্যান্স তৈরি হয়। তাহলে আপনি কন্টেন্ট হ্যালো কিন্তু দুইটা সেপারেট স্ট্রিং ইনস্ট্যান্স তৈরি করছেন। এখানে একটা স্ট্রিং ইনস্ট্যান্স তৈরি হয়েছে, এখানে আরেকটা স্ট্রিং ইনস্ট্যান্স তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে কন্টেন্ট না বলে আমরা বলতে পারি যে আর এটাকে মিসলিড, এটা একটু মিসলিড হয়েছে, আমরা বলতে পারি আর সেম ইনস্ট্যান্স str2 both represent same string instance. না, নট নেসেসারিলি, ওটার জন্য অন্য কাজ করতে হবে। আপনি যদি কন্টেন্ট ইকুয়ালিটি চেক করতে চান, সেটা আমি এখনো বলি নাই কিভাবে করবেন। ওকে, তাহলে এখানে কি হবে? ডিফারেন্ট। কিন্তু এখানে কি হবে? এই যে এখন str1 equal to str3, হ্যাঁ, এখানে হবে যান যান, অ্যাটেন্ডেন্স তো পেয়ে গিয়েছেন, ওটার জন্যই তো আসছেন নাকি? কিসের মিটিং? ফার্স্ট টাইমে কিসের মিটিং? হ্যাঁ, কিসের জন্য? হ্যাঁ, তো কার সাথে মিটিং? সুপারভাইজার জানে না যে আপনার এখন ক্লাস? তা আপনি বলবেন না যে আমার ক্লাস হচ্ছে, ক্লাসের পরে আসবো, আগে আসবো। এটা এখন এটার আউটপুট কি আসবে? এটার আউটপুট আসবে সেম সেম। আমরা বুঝতে পারলাম। এখন প্রশ্ন হলো যে হাউ ডু ইউ চেক দ্য ইকুয়ালিটি অফ টু কন্টেন্ট অফ টু অবজেক্টস। তাহলে এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে, খেয়াল করেন প্রিমিটিভ এখানে নোট দেওয়া আছে, সেম ইনস্ট্যান্স। এটা কিভাবে হলো? এই যে আপনি এখানে বললেন, এখানে কি বলতেছেন? স্ট্রিং 1, স্ট্রিং 3 থেকে আপনি নিউ করছেন বা নতুন কোন স্ট্রিং বসাইছেন, আপনি বলছেন str1 যাকে রিপ্রেজেন্ট করে str3 ও তাকেই রিপ্রেজেন্ট করবে। তাহলে দুইটা হ্যান্ডেলই এখন সেম স্ট্রিং অবজেক্টকে রিপ্রেজেন্ট করবে, ইনস্ট্যান্সকে। তো তার কারণে এখন আপনার আউটপুটে আসবে দে আর 3 দিব, হ্যাঁ, দে আর ইকুয়াল। উপরেরটা 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 কারণ এটা একটা অবজেক্ট মেমোরিতে, এটা আরেকটা অবজেক্ট না, অবজেক্টের কন্টেন্ট সেম অবজেক্ট না। আপনার সিজিপিএ 3.56, ওনার সিজিপিএ 3.56, তার মানে এই না যে আপনারা দুইজন সেম অবজেক্ট। রাইট। স্ট্রিং কে কিভাবে করতে হয় দেখেন, স্ট্রিং এর ক্ষেত্রে, অ্যারের ক্ষেত্রে, স্ট্রিং এর ক্ষেত্রে আপনি ইনিশিয়ালাইজার লিস্ট ইউজ করতে পারেন। ওকে, এইখানে একটু দেখাই আপনাকে, তাহলে কিন্তু আপনার এখানে একটু কনফিউশন হচ্ছে। এটা আপনারা জানেন যে স্ট্রিং আর অ্যারে যদিও অবজেক্ট, বাট উই ক্যান ইউজ ইনিশিয়ালাইজার লিস্ট ইনস্টেড অফ নিউ করেও দিতে পারেন, আবার ইনিশিয়ালাইজার লিস্ট এটা অ্যালাউ করা হয় কারণ এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ, এই কারণে। কারণ আমি যদি বলি স্টুডেন্ট আসিফ, তাহলে এখানে আমাকে নিউ করাই লাগবে, নিউ স্টুডেন্ট যদি নতুন তৈরি করতে চাই, তাই না?
কিন্তু আমি যদি বলি যে একটা স্ট্রিং str1, তাহলে এইখানে কিন্তু আমার পসিবিলিটি আছে মাল্টিপল। আমি বলতে পারি ধরেন str1 আর str2। তাহলে str1 এ আপনি বলতে পারেন হ্যালো, str2 তে আপনি বলতে পারেন নিউ স্ট্রিং, ওকে, এখানে দিতে পারেন আপনি হ্যালো। আবার আপনি str3 তে বলতে পারেন লিস্টের মাধ্যমে ক্যারেক্টার, ক্যারেক্টার এইচ, ক্যারেক্টার ই, ক্যারেক্টার এল। এটা অ্যারের ক্ষেত্রে, এটা স্ট্রিং এর ক্ষেত্রে আমরা এই ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি না দিয়ে এইটা আমাদের জন্য কনভিনিয়েন্ট, তা আমরা এই ফরম্যাটটা ইউজ করি। কিন্তু আপনি চাইলে বেসিক্যালি এই ফরম্যাটটা ইউজ করলে কনস্ট্রাক্টরই কাজ করে। আবার এইভাবে ইনিশিয়ালাইজার লিস্ট দিয়েও আপনি দিতে পারেন, ওকে। এটার পারপাসটা কি আছে? এটা হচ্ছে যে আপনার, যেমন আপনি যদি এখন ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করতে চান, ঠিক আছে, ধরেন একটা ওয়ান ডাইমেনশনাল ইন্টিজার অ্যারে, ওকে, ইন্ট arr int array1, আপনি এখানে বলতে পারেন নিউ ইন্ট অফ 10। তাহলে এখানে ইন্ট array1, জাভাতে অ্যারেও কিন্তু ক্লাস, তার মানে যে অ্যারের নামটাও একটা ক্লাস হ্যান্ডেল। সো আপনি এখানে নিউ করে দিলেন যে 10টা ইন্টিজারের জন্য মেমরি অ্যালোকেট করো। অথবা আপনি বলতে পারতেন যে ইন্ট arr ইকুয়াল টু 1 2 3 4 5 6। নির্ধাবলো কত? তাইলে কি হবে, সে কয়টা ইন্টিজারের জন্য মেমরি অ্যালোকেট করবে এই এই অ্যারে অবজেক্টের জন্য। তো স্ট্রিংও তো একটা ক্যারেক্টার অ্যারে হিসেবেই ভেতরে ট্রিট করে। তো কাজে আপনি স্ট্রিং এর ক্ষেত্রে ক্যারেক্টার ইনিশিয়ালাইজার লিস্ট দিতে পারেন, অথবা যেহেতু এটা কনভিনিয়েন্ট বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ হয় এই জন্য এটাও অ্যালাউ করে। কিন্তু আসলে কাজটা এইভাবেই হয়। তো এটা শুধু এই যে লিস্টের মাধ্যমে অ্যাসাইন করা, মানে স্ট্রিং এর ক্ষেত্রে এইটা তো আমরা দেই না, সাধারণত এটা দেই, এটাও আপনি বলতে পারেন যে এইটারই কম্প্যাক্ট ফর্ম। সো ইনিশিয়ালাইজার লিস্টের মাধ্যমে শুধু স্ট্রিং আর অ্যারে কে অ্যালাউ করে, যে সে তখন আমাদের হয়ে ইন্টারনালি মেমরি অ্যালোকেট করে দেয়। কিন্তু আপনি চাইলে এক্সপ্লিসিটলি করতে পারেন, তো যেটা আমাদের অন্যান্য ক্লাসের জন্য করা লাগে, ঠিক আছে। তো ওনার কোশ্চেন অ্যান্সার হচ্ছে সেটাই, যে আপনার এখানে একটা নতুন নিউ হয়েছে, এখানে একটা নিউ হয়েছে নতুন, এখানে আরেকটা নিউ হয়েছে, তো দুইটা আলাদা ইনস্ট্যান্স হলো না। এখন ফিল্ডের ভ্যালু সেম, ওই ইনস্ট্যান্সের ভেতরে যে ক্যারেক্টার অ্যারে সেটার কন্টেন্ট সেম হইতেই পারে, তার মানে এই না যে ইনস্ট্যান্স সেম। তো এখানে তো ইনস্ট্যান্সের ইকুয়ালিটি চেক করতেছে, ওকে। তো এইটা আসলে হওয়া উচিত, the str1 and str2 instances are same। আর এখানে বলা উচিত str1 and str2 instances are different। Are you clear now? Are not same। তাইলে এখানে এটা আসবে তো এখানে আর বলাটাও ঠিক না, সেম হলে তো আসলে আর হবে না, একটাই ইনস্ট্যান্স। তাহলে এখানে আরো বলতে পারেন str and str2 represent সেম ইনস্ট্যান্স। না, কন্টেন্ট কম্পারিজন তো আপনি দেখেন নাই এখন, ওটা তো আমি বলিই নাই। আমি বলতেছি যে স্ট্রিং এ যদি আপনি ইকুয়াল ইকুয়াল ইউজ করেন, তাহলে এখন এখন আমি যদি কন্টেন্ট কম্পেয়ার করতে চাই, তাহলে আসলে আমাকে ইকুয়ালস মেথড ইউজ করতে হবে। ও এটা এটা আগেরটাই ঠিক ছিল, এটা কন্টেন্টই হবে। হুম, তাহলে এখানে বলি হ্যাজ সেম কন্টেন্ট, has different content।
ওকে, তাইলে এখন কি হচ্ছে, এটাও হ্যালো এটাও হ্যালো, তাহলে এখানে কি বলবে, সেম কন্টেন্ট। কেন? কারণ এখন আর আমি ইকুয়াল ইকুয়াল ইউজ না করে ইকুয়ালস মেথড ইউজ করছি। তাহলে স্ট্রিং ক্লাসে প্রত্যেক ক্লাসের ইকুয়ালস মেথড থাকতে পারে, অটো জেনারেট করা যায় অনেক অনেক ক্লাসেই। তাহলে এখানে দেখেন str1 কে যদি ক্লায়েন্ট বানাই তাহলে str2 হবে ইকুয়ালস এর প্যারামিটার। তাহলে এখন ওরা ওদের অ্যাড্রেস কম্পেয়ার করবে না, এখন ওরা ওদের কন্টেন্ট কম্পেয়ার করবে। ঠিক আছে, তাহলে এটাও আমাদের হয়ে গেল। ওকে, কি কোশ্চেন সো ফার? বোঝা গেল? এগুলো আপনারা টেস্ট করবেন বাসায় গিয়ে। এখন আসেন, সময় আছে তো, ওটা 2টা মিনিট, আপনাদের 2:30 পর্যন্ত ক্লাস, ওটা 10 মিনিট আলোচনা করলেই হবে। আচ্ছা স্যার, এই ওমিতে ভাষায় প্র্যাকটিস করার ওয়ে কি? হ্যাঁ, এটা বলে দিছি তো আপনাদের, বলি নাই কোন সেকশনে বললাম। আপনি সিএসসি 1-1-এ 20, 30, 40টা প্রবলেম সলভ করছেন, প্যালিন্ড্রোম কিনা, ফিবোনাচি সিরিজ কিনা, তাই না, প্রাইম নাম্বার কিনা, ইত্যাদি ইত্যাদি। তারপরে যে ম্যাথসের সিরিজগুলো ইভালুয়েট করছেন, তাই না, e⁴x এটসেট্রা। তাহলে এগুলো আপনি এখন এফএক্সএমএল প্রজেক্টে কনভার্ট করেন অ্যারিথমেটিক অপারেশনের মতো ছোট ছোট। তাহলে আপনার e⁴x মানে আপনি x এর ভ্যালুটা নেন টেক্সট ফিল্ড থেকে, তারপর ওটা ওকে শো দা e⁴x, ঠিক আছে। বা একটা সাম সিরিজের জন্য আপনি বলবেন যে, সাম সিরিজের ক্ষেত্রে আপনি বলবেন যে x এর ভ্যালু কি হবে এন্ড হাউ মেনি নাম্বার অফ টার্মস। তাহলে x এর ভ্যালু দিলেন, নাম্বার অফ টার্মস দিলেন, তো তখন ওই যে আপনার সিরিজ অনুযায়ী আপনার রেজাল্টটা দেখাবে। তাহলে এগুলো আপনি নিজে নিজে আপনার ওই কোডিং প্র্যাকটিসটা হয়ে যাবে। প্লাস আপনি ডাটা, ওগুলো যখন হয়ে যাবে, ওগুলো তো সহজ, এমনিই পারবেন। সো ওয়ান্স ইউ আর ডান, দেন ইউ ক্যাচ ইউর ডাটা স্ট্রাকচার প্রবলেমস। যে আপনি যেমন করেছেন যে ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল অফ ট্রি, অথবা গ্রাফের ক্ষেত্রে ধরেন বিএফএস ডিএফএস, তাই না, শর্টেস্ট পাথ, এগুলো করেছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার ট্রি একটা ক্লাস হবে, মডেল ক্লাস, তাই না। তাহলে এই ট্রি ক্লাসে আপনাকে এখন মেথড রাখতে হবে যে অ্যাড এ নিউ নোড। ধরেন বাইনারি ট্রি নামে আপনি একটা মডেল ক্লাস বানাবেন। যদি পাঠ্যক্রমটি করা লাগতো। তাহলে বাইনারি ট্রি ক্লাস তো আপনার অলরেডি ডাটা স্ট্রাকচার কোর্সেরই, হ্যাঁ। ওইটাই আপনি এখন জাভাতে একটা ক্লাস বানাবেন যে পাবলিক ক্লাস বাইনারি ট্রি, ফিল্ড থাকবে ভ্যাল, আর বাইনারি ট্রি লেফট কমা রাইট, দুইটা সেলফ রেফারেন্সিয়াল পয়েন্টার। তাহলে হয়ে গেল ফিল্ড। মেথড কি লাগবেন, অ্যাড এ নিউ নোড, অ্যাড এ নিউ নোড, ডিলিট এ নোড, তাই না। তারপরে আপনি যদি হিপিফাই করতে চান তাহলে হিপিফাই মেথড রাখতে পারেন, তাই না। তাহলে এই যে যেগুলো করছেন, তাহলে এই মেথডগুলো রাখলেন। এখন আপনি এফএক্সএমএল এ গিয়ে যখন বলবেন যে অ্যাড এ নিউ নোড, তাহলে নোডের ভ্যালুটা আপনি চাইবেন। হ্যাঁ, ভ্যালুটা চাওয়ার পরে বলবেন যে অ্যাড দ্য নোড, অ্যাড নোড অ্যান্ড শো। তো তখন আপনাকে ধরেন ওই নোডটা সে অ্যাড করবে। এখন সে তো বাইনারি ট্রি হলে লেভেল কমপ্লিট করে করে যাবে, তাই এটা কোনো একটা নোডের লেফট অথবা রাইটে ঢুকবে। তো ঢোকার পরে আপনি আবার ওটাকে প্রিন্ট করে দেখাবেন। সেটা আপনি কনসোলে দেখাতে পারেন, অথবা আপনি গ্রাফিক্যালি যদি দেখাতে চান এফএক্সএমএল এ দেখাতে পারেন, তাই না। তো এখন আপাতত আপনি কনসোলেই দেখান, তাহলে আপনার প্র্যাকটিস গুলো হয়ে যাবে। তাহলে আপনার ডাটা স্ট্রাকচারের যে 5-6টা প্রবলেম, 101 এর 8-10টা প্রবলেম যদি আপনি করে ফেলেন, তাহলে তো আপনার প্র্যাকটিস হয়ে গেল। যে আপনি তখন কি হবে, যে বেসিক যে ট্রাবল শুটিং গুলো হয়, যে নাল পয়েন্টের এক্সেপশন ফেস করবেন প্রথম প্রথম, পরে দেখবেন আর এটা ফেস করতেছেন না। হ্যাঁ, তাহলে আপনি বুঝে যাবেন যে কি কারণে কোন কম্পাইলার আমাকে কেন রেট দেখাচ্ছে। প্রথম প্রথম 2-1টা প্রজেক্টে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, তারপরে দেখবেন এটা দেখলেই বুঝতেছেন এই কারণে এটা রেট দেখাচ্ছে, তাই না। কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন আসেন আমরা এই স্ট্যাটিক মেথড এটা দেখে আমরা কুইজের স্যাম্পলে চলে যাব। সো আমরা যখন একটা ফিল্ড নিয়ে কথা বলি, সো ধরেন আপনার স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাসে যদি আইডি একটা ফিল্ড হয়, এই ফিল্ডের মেমোরিটা কোথায় থাকবে? দ্য মেমোরি অফ দিস ফিল্ড ইজ পার্ট অফ দ্য অবজেক্ট মেমোরি, ইনস্ট্যান্স মেমোরি, তাই না। তা আপনি যখন বলতেছেন যে
আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, তাহলে যে আইডি, সিজিপিএ এটসেট্রা, এই মেমোরিগুলো কি ওই নিউ মেমোরির পার্ট না, যে নিউ স্টুডেন্ট করলেন? কিন্তু এটা আপনি আবার শফিকের জন্য করছেন, শফিক ইকুয়াল টু অলসো নিউ স্টুডেন্ট। তাহলে এই আসিফ যে ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে, ওই মেমোরির ভেতরে আইডির জন্য একটা মেমোরি আছে 4 বাইট, শফিকের যে ইনস্ট্যান্স সেখানেও একটা 4 বাইট আছে। তার মানে ইফ দেয়ার আর 10,000 20,000 স্টুডেন্টস ইন আইল্যান্ড, তাহলে সবার জন্য আইডির জন্য আলাদা মেমোরি আছে। সো এভরি ইনস্ট্যান্স হ্যাজ ইটস ওন মেমোরি ফর দ্য ফিল্ড। So we call it instance level field. The field memory belongs to instance memory. Are you getting it? তো এখন আপনার যে আইডি, নেম, সিজিপি, এগুলো কি ইনস্ট্যান্স লেভেল ফিল্ড অর নট ফর স্টুডেন্ট ক্লাস? ইনস্ট্যান্স, কারণ প্রত্যেকের জন্যই আলাদাভাবে তার ভ্যালুটা স্টোর করতে হবে। সো এভরি অবজেক্ট, every instance has its own memory for that field. বাট কিছু কিছু ফিল্ড এরকম থাকে ইন নেচার, মানে অ্যাজ পার দ্য ক্যারেক্টারিস্টিক, যে এগুলোর কন্টেন্ট ইজ কমন ফর অল অবজেক্টস। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে ইউনিভার্সিটি নেম ইজ এ ফিল্ড অফ স্টুডেন্ট ক্লাস, সো হোয়াট শুড বি দ্য কন্টেন্ট অফ দ্যাট ফিল্ড ফর এভরি স্টুডেন্ট? তাহলে আইরাসের যত স্টুডেন্ট আছে সবার জন্য তো ইউনিভার্সিটি নেম কি? তাহলে আমার যদি 20,000 স্টুডেন্ট থাকে, 20,000 ইনস্ট্যান্সের ভেতরে 20,000 স্ট্রিং ক্রিয়েট করার প্রয়োজনটা কি? মানে যদি আমি করি, দ্যাটস রিডান্ডেন্সি, আননেসেসারি। অ্যান্ড অলসো লজিক্যালি একজন যদি সেটার দিয়ে আপডেট করে, তাহলে এক একজনের ইউনিভার্সিটি নেমের মধ্যেও একটা কনফ্লিক্ট চলে আসবে। তার মানে a university name must be a shared value among all the objects, instances. So if you have such field, then we call it static field. সবার জন্য সেম হবে ভ্যালু। তার মানে এটা শানে নজুল, এটা শানে নজুল হলো এক ওয়ান পিস মেমোরি। সো দ্য মেমোরি ডাজ নট বিলং টু এনি ইনস্ট্যান্স। ওই ফিল্ডের মেমোরিটা কোনো ইনস্ট্যান্সের ভেতরে নাই। মেমোরি সেভ করার জন্য না, টু এনশিওর মেমোরি সেভ এটা বাই প্রোডাক্ট, বাট টু এনশিওর দ্যাট এভরি অবজেক্ট অলওয়েজ গেট দ্য সেম ভ্যালু। তো এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারবেন? ফেসবুক লাইভ করেন কি এখানে? আপনি করেন রিদম? ফেসবুক লাইভ আপনি করেন না? হ্যালো গাইস, আমরা এখন সাজেকে চলে এসেছি, ওকে বলে লাইভ শুরু হয়ে গেল। তো যখন আপনি লাইভ শুরু করেন, লেটস সে देयर इज এ ক্লাস কল্ড সেশন, লাইভ সেশন নামে একটা ক্লাস আছে বা সেশন, ওকে। এখন এই সেশন ক্লাসের একটা ফিল্ড হলো অ্যাক্টিভ ভিউয়ার কাউন্ট। তাহলে আপনার লাইভটা কতজন দেখছে? তা আপনি যখন লাইভটা করা শুরু করলেন, তখন ওই যে গোল রেডের মধ্যে দেখায় ওয়াচিং কতজন, দেখায় না? দ্যাট ইজ দ্য ফিল্ড ভ্যালু অফ সেশন কাউন্ট, ওকে। তো তাহলে এখন আপনি এখানে দেখলেন যে 10, তা আপনার মনটা একটু খারাপ, আমার 2000 ফ্রেন্ড, মাত্র 10 জন ভিউ ওয়াচিং। হ্যাঁ, যাই হোক, তো এই 10টা আপনি যেমন 10 দেখতেছেন, আর যে বাকি 9 জন যে দেখতেছে তারাও কিন্তু 10 দেখতেছে। তাহলে প্রত্যেকটা সেশন অবজেক্ট, এই যে 10টা ডিভাইসে 10টা সেশন অবজেক্ট তৈরি হয়েছে ফেসবুকে, প্রত্যেকটা সেশন অবজেক্ট একই ভ্যালু দেখতেছে, 10। তো তারপর আপনার আরেক বন্ধু যখন জয়েন করবে লাইভে, তখন সে ওই তার কনস্ট্রাক্টর ওই ফিল্ডের ভ্যালুটা বাড়াই দিবে, কিন্তু যেহেতু এটা শেয়ার্ড ভ্যালু, সবার জন্যই তখন এটা 11। আবার একজন যখন লাইভ থেকে বের হয়ে যাবে, তখন কনস্ট্রাক্টর রিভার্স হচ্ছে ডিস্ট্রাক্টর তখন ওইটাকে কমায় ফেলবে, মাইনাস মাইনাস, তখন সবার জন্য এটা আবার 10 বা 9। তাহলে এই যে আপনার অ্যাক্টিভ ইউজার কাউন্ট বা সেশন কাউন্ট, দ্যাট কোয়ালিফাইজ টু বি এ স্ট্যাটিক ফিল্ড।
এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল, by the university name in student class, that also qualifies to be a static field. That's more logical. ওকে, তাহলে যে ফিল্ড গুলো স্ট্যাটিক না অথবা ইনস্ট্যান্স লেভেল ফিল্ড, এদেরকে আমরা বলি নন স্ট্যাটিক ফিল্ড, বা আমরা স্ট্যাটিক কোয়ালিফায়ার যদি অ্যাড না করি দেন ইট ইজ নন স্ট্যাটিক। ওকে, বা রেগুলার ফিল্ড, ইনস্ট্যান্স লেভেল ফিল্ড। ওকে, তো তাহলে আমরা যদি এখন এই সিটিজেন ক্লাসে আমরা কি এমন কোনো ফিল্ড দিতে পারি যেটা স্ট্যাটিক হতে পারে, বা যে কোনো ক্লাসে? এখন এটা বাংলাদেশ পুলিশের অ্যাপ, বাংলাদেশ পুলিশের অ্যাপে সিটিজেন, ধরেন কান্ট্রি, হোয়াট উইল বি দ্য কান্ট্রি? বাংলাদেশ। কিন্তু এরকম কোনো কি লিগাল রেস্ট্রিকশন আছে যে একজন ফরেনার এই অ্যাপটা ইউজ করতে পারবে না? করতে পারে না। তাইলে এখানে বাংলাদেশ এই যে কান্ট্রি, এটা আপনার স্ট্যাটিক হওয়া উচিত না। কিন্তু এটা যদি ইলেকশন কমিশনের অ্যাপ হইতো, তাহলে ইলেকশন কমিশনের অ্যাপে যে সিটিজেন ক্লাস, তার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ, অন্য কোনো ন্যাশনালিটি ইলেকশন কমিশনের অ্যাপে আসবে না, তাই না, অ্যাজ এ সিটিজেন। তো তখন আপনার ইলেকশন কমিশনের অ্যাপে ন্যাশনালিটি ক্যান বি স্ট্যাটিক ফিল্ড, এবং তখন সেটা আপনি বাংলাদেশ, মানে সবার জন্যই বাংলাদেশ। এই স্টুডেন্ট ক্লাসে ইউনিভার্সিটি নেম, এটা কি স্ট্যাটিক হওয়া উচিত নাকি নন স্ট্যাটিক হওয়া উচিত? ওকে, আপনি বললেন স্ট্যাটিক, আপনি বলেন স্টুডেন্ট ক্লাসে ইউনিভার্সিটি নেম ফিল্ডটা স্ট্যাটিক হওয়া উচিত নাকি নন স্ট্যাটিক হওয়া উচিত? স্ট্যাটিক হওয়া উচিত। আমার ইউজারের উপর না, যদি আমার ইউজার সব কান্ট্রির স্টুডেন্ট হয় তখন তার স্ট্যাটিক হলে হবে না। যদি আমি ভাবি যে আমার পুরা কান্ট্রির ইউনিভার্সিটি স্টুডেন্টকে যদি রিপ্রেজেন্ট করে তাহলে তো স্ট্যাটিক হবে না, কারণ তখন ইউনিভার্সিটি নেম ভ্যারি করবে। তাহলে এটা কনটেক্সচুয়াল। কনটেক্সটটা কি? এটা যদি আইরাসের জন্য হয় এটা স্ট্যাটিক, আর এটা যদি ইউজিসির অ্যাপ হয়, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের অ্যাপেও তো স্টুডেন্ট ক্লাস থাকতে পারে, সেইখানে কিন্তু আবার স্ট্যাটিক করা যাবে না। তাহলে আমরা স্ট্যাটিকটা যদি একটা ডায়াগ্রাম বোঝার চেষ্টা করি, স্ট্যাটিক কোথায়? তো স্ট্যাটিক কোথায়? দেখেন, এটা হচ্ছে সুবিধা যে একবার ড্র করে ফেললে বোর্ড ইউজ না করে এটাকে টাইম সেভ করা যায়। তো তাহলে আমরা বলছি যে আসিফ, শফিক, লুনা 3 স্টুডেন্ট ইনস্ট্যান্সিয়েট করা হয়েছে, আমরা ধরে নিচ্ছি। তো এগুলো হচ্ছে ইনস্ট্যান্স মেমোরি স্পেস। তাহলে আইডি, নেম, সিজিপিএ ন্যাচারালি নন স্ট্যাটিক, so their memory belongs to instance. Every instance has the memory for ID, name, CGPA. Okay? তো এখন আমি যখন বলতেছি যে ইউনিভার্সিটি নেম, এইটাকে আমি বলতেছি স্ট্যাটিক। সো দেয়ারফর এই ইনস্ট্যান্সের ভেতরে কিন্তু কোনো মেমোরি নাই। তাহলে স্ট্যাটিক ফিল্ডের মেমোরি বিলংস টু দ্য ক্লাস স্পেস। তাহলে এখানে একটাই স্ট্রিং তৈরি হয়েছে, আর এই প্রত্যেকটা ইনস্ট্যান্স এটাকে শেয়ার করে, মানে রেফারেন্স আছে এই মেমোরিটা। তাহলে এটা ইনস্ট্যান্স স্পেস, এটা আসিফের ইনস্ট্যান্স স্পেস, এটা শফিকের ইনস্ট্যান্স মেমোরি, এটা লুনার ইনস্ট্যান্স মেমোরি। আর এই ইনস্ট্যান্স মেমোরির বাইরে একটাই শুধু ইউনিভার্সিটি নেম, এটা প্রত্যেকটা ইনস্ট্যান্স ক্যান শেয়ার অ্যাক্সেস। Every instance can access this memory as its field, but static field. এই ইনস্ট্যান্স যদি একটাও না থাকে তাও কিন্তু এই মেমোরিটা থাকবে, কিন্তু ইনস্ট্যান্স না থাকলে কিন্তু এগুলো থাকবে না। আইডি, নেম, সিজিপি এক্সিস্ট করতে হলে ইনস্ট্যান্স থাকতে হবে, কিন্তু আমি একটাও ইনস্ট্যান্স ক্রিয়েট করি নাই, কিন্তু ক্লাসে বলা আছে ইউনিভার্সিটি নেম ইকুয়াল টু আইডি।
তাহলে আমার যদি একটাও ইনস্ট্যান্স না থাকে বাট স্টিল এই ভ্যালুটা থাকবে স্ট্যাটিক ভ্যালু হিসাবে ক্লাস মেমোরিতে। তা আপনি যখন একটা ক্লাস তৈরি করেন তখন রান করার সময় ক্লাসেরও একটা মেমোরি স্পেস তৈরি হয় এই স্ট্যাটিক এগুলো রাখার জন্য। আর আপনি যতগুলো অবজেক্ট ডিক্লেয়ার করে নিউ করবেন ততগুলো আবার ইনস্ট্যান্স মেমোরি তৈরি হবে। ওকে, তাহলে কি এটা বুঝতে পারলাম আমরা? তাহলে এখন খেয়াল করেন এই শো স্টুড ইনফো এটার কাজ কি? ওকে, এখন আপনি আমাকে বলেন যে আমরা ওই যে এক্সপ্লিসিট ক্লায়েন্ট বা ইমপ্লিসিট ক্লায়েন্টের কথা, ক্লায়েন্ট লাগে এটা আমরা জানি। So far we have seen the client is object. Why? একটা মেথডের ক্লায়েন্ট কেন অবজেক্ট হয়? আপনি যখন বলতেছেন যে আসিফ ডট গেট ধরেন নেম, তাহলে গেট নেম মেথডটার ক্লায়েন্ট কেন একটা অবজেক্ট হইতে হবে? অবজেক্টে ক্লাস থেকে আসলে ক্লাসের মেথডগুলো না, ক্লাসের মেথডের নাম গেট নেম, তো গেট নেম আমাকে নেমের ভ্যালুটা রিটার্ন করবে। তাহলে গেট নেম মেথডের ক্লায়েন্ট কি একটা অবজেক্ট না? ওয়াই? এটাই প্রশ্ন। আপনাকে বলা হয়েছে ক্লায়েন্ট লাগে, তো এটা মুখস্থ হয়ে গেল, কিন্তু কেন লাগে তাইলে আপনি বুঝলেন কেন লাগে। মানে মেথডের ক্লায়েন্ট হিসাবে অবজেক্ট কেন দিতে হচ্ছে? আপনি তো গেট নেমকে বা ধরেন পে বিলকে আপনি কল করে ফেলছেন, তো পে বিলের ক্লায়েন্ট হিসাবে আশিক শফিক কাউকে না কাউকে দিতে হচ্ছে, কেন দিতে হচ্ছে? তার মানে ওই যে বিলের পে বিলের সময় তাকে আইডি ইউজ করতে হবে। আইডি ইজ এ নন স্ট্যাটিক ফিল্ড, বিলং টু ইনস্ট্যান্স। আইডিটা এই যে আপনার বিলে এই যে আইডি 1 2 3 দেখাবে, নাকি এখান থেকে যে আইডি সেটা দেখাবে, নাকি এখান থেকে যে আইডি সেটা দেখাবে? কোনটা দেখাবে আপনার বিলে? বা বিল পে করার সময় কোন আইডিটা ইউজ করবে? এই আইডিটা ইউজ করবে না এই আইডি ইউজ করবে? তাহলে ওকে জানতে হবে না কোন অবজেক্ট। দ্যাট ইজ ওয়াই ক্লায়েন্ট হিসেবে আপনি বলতেছেন যে আসিফ ডট পে বিল, তখন সে এখান থেকে আইডি ইউজ করবে। শফিক ডট পে বিল যদি বলেন এখান থেকে আইডি ইউজ করবে। লুনা ডট পে বিল বললে এখান থেকে আইডি ইউজ করবে। That is why, because method has a potential use of non-static field, instance level field, then instance has to be client. কিন্তু আমার মেথড যদি কোনো নন স্ট্যাটিক ফিল্ড ইউজ না করে, বা আমার মেথড যদি শুধু স্ট্যাটিক ফিল্ড ইউজ করে, তাহলে কি আমার ক্লায়েন্ট ইনস্ট্যান্স হবে? না, আমার মেথড ডাজন্ট কেয়ার হু ইজ দ্য ইনস্ট্যান্স, কারণ সে স্ট্যাটিক ফিল্ড ইউজ করবে। স্ট্যাটিক ফিল্ড ডাজ নট বিলংস টু ইনস্ট্যান্স। বরং ওকে জানতে হবে যে এই স্ট্যাটিক ফিল্ডটা কোন ক্লাসের। এখন একই নামে স্ট্যাটিক ফিল্ড একাধিক ক্লাসেও থাকতে পারে, তাহলে ওকে জানতে হবে না যে কোন ক্লাসের স্ট্যাটিক ফিল্ড। তো তখন ওই স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করার জন্য আপনি যদি একটা মেথড বানান স্ট্যাটিক মেথড, তাহলে সেই স্ট্যাটিক মেথডের ক্লায়েন্ট হবে ক্লাস, নট দ্য অবজেক্ট। তাহলে আমি যদি বলি যে ইউনিভার্সিটি নেম একটা স্ট্যাটিক ফিল্ড, তাহলে ওটার যদি গেটার থাকে গেট ইউনি নেম, ওটাও তাহলে ন্যাচারালি স্ট্যাটিক মেথড। তাহলে গেট ইউনি নেমের ক্লায়েন্ট কিন্তু অবজেক্ট হবে না, এটা হবে ক্লাস স্টুডেন্ট ডট গেট ইউনি নেম। অবজেক্ট দিয়ে আপনি নন স্ট্যাটিক মেথড কল করতে পারবেন, স্ট্যাটিক মেথড কল হ্যাঁ হবে না, কারণ স্ট্যাটিক মেথড নিডস টু নো কোন ক্লাসের স্ট্যাটিক ফিল্ড। আপনি তো ওকে বলতে হবে যে এই মানে মেমোরি স্পেসটা ওকে পেতে হবে, ক্লায়েন্ট থেকে সে মেমোরি স্পেসটা খুঁজে নেয়। তা আপনি অবজেক্ট কেন ক্লায়েন্ট বানাচ্ছেন? তাহলে ওই অবজেক্টের মেমোরি স্পেস থেকে সে প্রয়োজনীয় ফিল্ডের ভ্যালুগুলো পাবে যদি লাগে। কিন্তু আপনার মেমোরিটা যদি অবজেক্টের ভিতর না থাকে, ক্লাসের মেমোরিতে থাকে, তাহলে ওকে জানতে হবে না যে কোন ক্লাসের মেমোরিতে গেলে আমি এটা পাবো। তো তখন ক্লায়েন্ট হবে ক্লাস। ওকে, এখন এই যে শো ইনফো, এটা কি স্ট্যাটিক মেথড না নন স্ট্যাটিক মেথড? কিভাবে বুঝলেন? আসিফ ক্লায়েন্ট, তাহলে ও কিন্তু আমার আইডি নেম সিজিপি অ্যাক্সেস করতে পারবে। তো ও কিন্তু এই যে দেখেন প্রিন্ট করতেছে আইডি নেম ইমপ্লিসিট ক্লায়েন্ট হিসেবে, কারণ শো স্টুডেন্ট ক্লায়েন্ট হচ্ছে আসিফ, তাহলে সে
এই যে ইমপ্লিসিট ক্লায়েন্ট হিসেবে আসিফের মেমোরি থেকে আইডি নেম সিজিপি এর ভ্যালু পাবে। দেখেন অ্যারো দিয়ে দেখানো হয়েছে পার্পল কালার যে কোথা থেকে সে ভ্যালু পুল করতেছে। আর ইউনিভার্সিটি নেমও কিন্তু সে যেহেতু তার অ্যাক্সেস আছে ক্লাস মেমোরিতে, সেই ইউনিভার্সিটি নেমও কিন্তু এখান থেকে পুল করতে পারবে। আচ্ছা স্যার, আমি যখন আসিফ ডট শো যে ইনফো দেই, তখন ও এই যে ইউনিনেমটা আনতে পারে। হুম। কিন্তু আমি যদি ওকে শুধু ইউনিনেমটা আনতে বলি আসিফ ডট ইউনিনেম, তখন আর পারবে না কেন? পারবে, কিন্তু আমি যদি বলে দিই কম্পাইলারকে যে এটা স্ট্যাটিক মেথড, তখন আমাকে ক্লায়েন্ট ক্লাস দিতে হবে। কিন্তু আপনি স্ট্যাটিক মেথড যদি না বানান তাহলেও পারবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে একটা স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করার জন্য স্ট্যাটিক মেথড থাকাটা জরুরি না, যেটা আপনার কথার কনক্লুশন। তাহলে দেখেন আমি চাইলে একটা স্ট্যাটিক গেটার বানাতেই পারি স্ট্যাটিক ফিল্ড ইউনিনেমের জন্য, বা অটো জেনারেট করলে গেটার সেটার জেনারেট করলে ফিল্ড যদি স্ট্যাটিক হয় সেই স্ট্যাটিক মেথড হিসেবে এই গেটার সেটার তৈরি করবে। কিন্তু এটা ম্যান্ডেটরি না, কারণ এই যে আমি দেখলাম যে শো স্টুডেন্ট ইনফো থেকেও কিন্তু আমি ইউনিনেম অ্যাক্সেস করতে পারি। তার মানে স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করতে গেলে যে আমার মেথড স্ট্যাটিক হওয়াই লাগবে এমনটা না, কিন্তু উল্টাটা আবার সত্যি, স্ট্যাটিক মেথড শুধু স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করতে পারে। স্ট্যাটিক, এখন আপনাকে যদি প্রশ্ন করি ওয়াই স্ট্যাটিক মেথড ক্যানট অ্যাক্সেস আইডি নেম সিজিপি, কারণ স্ট্যাটিক মেথড তো আবার ক্লাস মেমোরিতে, ক্লাস মেমোরিতে যা লেখা আছে স্ট্যাটিক মেথড না, স্ট্যাটিক ফিল্ড ক্লাস না, তাহলে স্ট্যাটিক মেথড কেন আইডি নেম সিজিপি অ্যাক্সেস করতে পারবে? কারণ ওরা তো ইনস্ট্যান্সের ভেতরে ওদের মেমোরি। তা আপনি তো ক্লায়েন্ট হিসেবে ইনস্ট্যান্স বলে দেন না, আপনি ক্লায়েন্ট হিসেবে বলছেন ক্লাস, তাহলে ও বুঝবে কি করে যে এই আইডি নেম সিজিপি কোন ইনস্ট্যান্স থেকে নিতে হবে? সো ওটা পারে না। সো স্ট্যাটিক মেথড ক্যানট অ্যাক্সেস নন স্ট্যাটিক ফিল্ড। কিন্তু আপনার যদি একটা নন স্ট্যাটিক নর্মাল মেথড থাকে, সেটা কিন্তু নর্মাল ফিল্ডের সাথে সাথে স্ট্যাটিক ফিল্ডও অ্যাক্সেস করতে পারবে। তো কাজে স্ট্যাটিক ফিল্ড ইউজ করার জন্য স্ট্যাটিক মেথড রাখাই লাগবে, এটা ম্যান্ডেটরি কিছু না, আপনি চাইলে রাখতে পারবেন। কিন্তু তাইলে আমরা কেন বানাবো? তাহলে মোটিভেশনটা হলো যে যখন কলারের কাছে কোনো ভ্যালিড ক্লায়েন্ট অবজেক্ট অ্যাভেলেবল নাই, অলসো দ্য মেথড ডাজ নট ওয়ার্কস অন অবজেক্টস ডেটা, রাদার ইট ওয়ার্কস অন প্যারামিটারস। তাহলে আপনার যদি একটা মেথড থাকে যে শুধু প্যারামিটার নিয়ে কাজ করে, instead of working on the non-static fields, তখন আপনি static method বানাতে পারেন। And also most compelling reason হচ্ছে the caller method don't have a valid object. বোঝা গেল? তাহলে শেষ করার আগে আপনাদের কাছে লাস্ট প্রশ্ন, আপনারা কি কখনো স্ট্যাটিক মেথড, আমরা তো এখন আলোচনা করলাম, বাট আমরা কি ইউজ করছি কোথাও? আমাদের যে কোডিং আমরা সোফার এই যে বাংলাদেশ পুলিশ বা আরো যা করেছি শুরু থেকে স্ট্যাটিক করা হয় নাই? না স্যার বললে হবে? করা হয়েছে, কিন্তু আপনাদের চোখে ধুলা দিয়ে করা হয়েছে, বুঝতে দেওয়া হয় নাই। কেন বুঝতে দেওয়া হয় নাই? কারণ তখন বুঝতে দিলে আপনি কনফিউজ হয়ে যেতেন বেশি বেশি। এটা কি? which method is called? Who is the client? হ্যাঁ, কিসের নাই? ডট আছে না ক্লায়েন্ট? তো হোয়াট ইজ ইন্টিজার? ক্লাস। তাহলে এটা স্ট্যাটিক মেথড। পার্সিং, হ্যাঁ, যদি এই যে পার্সিং, ক্লায়েন্ট কি স্যার ক্লাস হতে পারে? তো স্ট্যাটিক মেথডের ক্লায়েন্ট তো ক্লাসই। এতক্ষণ কি দেখাইলাম? স্টুডেন্ট ডট ডিবি নেম, এটা ক্লায়েন্ট তো ক্লাস হবে। বলছিলাম কি যে স্টুডেন্ট হলো একটা ক্লাস, হ্যাঁ, তো ইন্টিজারও তো ক্লাস। মানে ওটাকে যে আবার ক্লায়েন্ট বলবো সেটা এখানে অবজেক্ট ক্লায়েন্ট, এখানে ক্লাস ক্লায়েন্ট। আপনি তো এক্সপ্লিসিটলি বলে দিতে হবে। এখন এই যে আপনার গেট ইউনিনেম মেথড শুধু স্টুডেন্ট ক্লাসে থাকবে, আরেকটা ক্লাসে তো থাকতে পারে, তাহলে জানতে হবে না যে কোন ক্লাসের গেট ইউনিনেম। ক্লায়েন্ট না দিলে আপনি বুঝবে কি করে যে কোন ক্লাসের? সেটা অবজেক্ট দিলেও বুঝবে, ক্লাস দিলেও বুঝবে। ক্লাস দিলে তো বুঝবে, অবজেক্ট দিলেও বুঝবে যে আসিফ স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, সো এটা স্টুডেন্ট ক্লাসের মেথড। তা ক্লায়েন্ট তো দিতেই হবে। আপনি যে ডট না দিলে যে ক্লায়েন্ট নাই তা না,
তখনও ক্লায়েন্ট আছে কিন্তু ইমপ্লিসিট, বাট ক্লায়েন্ট ইজ দেয়ার। উইদাউট ক্লায়েন্ট আপনি কোনো মেম্বার করতে পারবেন না। তো ঠিক আছে, এইটা আমাদের কন্টিনিউ করবো, আমরা টেস্ট করবো নেক্সট ক্লাসে, মনে করাই দিন। হ্যাঁ, তাহলে আমরা এখন একটু কুইজের দেখি। আচ্ছা, এটা আমরা টিবিসি বলে রাখি। হ্যাঁ, টু বি কন্টিনিউড। আসেন আমরা একটু কুইজের স্টাইলটা দেখি। এটা শেষ।